বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান। তারেক ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। অনেক প্রত্যাশা ছিল, অনেকদিন ধরেই গেল কয়েকদিন ধরে একটা প্রত্যাশা যে কবে দল ঘোষণা হবে, কারা থাকছে না থাকছে। যদিও মোটামুটি একটা ধারণা ছিল সবার যে 15 জনের স্কোয়াডের মধ্যে হয়তো 13-14 জন সবাই প্রত্যাশা করে নিয়েছিলেন যে তাদেরই দেখা যাবে। সেই জায়গা থেকে আসলে প্রত্যাশার প্রতিফলন কতটুকু ঘটেছে, কোনো সিদ্ধান্ত আপনাকে সারপ্রাইজ করেছে কিনা? একটা সিদ্ধান্ত হয়তো সারপ্রাইজ হয়েছি, সেটা হলো তাসকিনের ভাইস ক্যাপ্টেন প্লাস সাইফুদ্দিনের না থাকাটা। আচ্ছা, দুইটাই আপনার কিছুটা প্রত্যাশার সাথে আপনার একটুখানি হয়ে ঝাটকা ছিল। আচ্ছা, বাট ওভারঅল যদি আপনি দেখেন তাহলে এটাই এই মুহূর্তে আমাদের বাংলাদেশের যেগুলো আপনি যাই বলেন, যে অফ ফর্ম বলেন আর পিক ফর্ম বলেন, হোয়াট এভার, এরাই আমাদের লিমিটেড রিসোর্সের ভিতরে আমার মনে হয় বেস্ট পসিবল আপনার মেম্বারকে বেছে নেওয়া হয়েছে। সো আমাদের হাতে আসলে ওই পরিমাণ রিসোর্স নেই যেখান থেকে আমরা আসলে আপনার এই ধরনের একটা যেটা আপনি বললাম যে আমরা একটা খুব ভালো দল হয়তো আপনাকে দিতে পারি। আচ্ছা, একটু আগে পাইলট ভাই একটা কথা বলছিলেন, আনফর্চুনেটলি শান্ত যদি কখনো চোটে পড়ে যায় বা কোনো একটা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, তাহলে অবধারিতভাবে ভাইস ক্যাপ্টেনের উপর দলের ক্যাপ্টেন্সি বা সে তখন ক্যাপ্টেন হয়ে যাবে। সেই জায়গা থেকে তাসকিন ফিট নন, আমরা যতটুকু জানি প্রায় মাসখানেকের মতো তার সময় লাগবে। বিশ্বকাপ শুরু হয়ে গেলে পরেও প্রথম 2 ম্যাচ তিনি মিস করবেন। সেই জায়গা থেকে তাসকিনকে আসলে ভাইস ক্যাপ্টেন একেবারেই হুট করে খাড়া করিয়ে দেওয়াটা আসলে দাঁড় করিয়ে দেওয়াটা কতটা? না, আসলে পরিবর্তন তো আপনার ভালোর জন্যই করা হয়, বাট সিলেক্টররা তো আর ভাইস ক্যাপ্টেন সেট করেনি, এটা বোর্ডের সিদ্ধান্ত। আচ্ছা, তো সেই জায়গাটা আমার মনে হয় যে পরিবর্তন, আমি বলবো যে এটা নট ব্যাড মুভ, বাট যে ওয়েতে তাসকিন এখন অবস্থান করছে, ধরেন সে টিমে নিজেই কনফার্ম না, বিকজ তার ইনজুরি সমস্যা আছে, ওয়ার্ল্ড কাপে তাকে পুরোপুরি পাওয়া যাবে কিনা দলে। তো সেই জায়গাটায় হয়তো এটা একটা সারপ্রাইজ কল, এটা আপনাকে বলতেই হবে। আচ্ছা, বাট আমার কাছে মনে হয় যদি দেখেন যে তাহলে যেটা আপনি বলেছেন, আসলে দল যদি কোনো কারণে ইসেতে হয়, তাহলে হয়তো আমাদের অতীত হিস্ট্রি বলছে যে আসলে আমরা আসলে ওই প্রসেসটা মেনটেন করি কিনা, যে প্রসেসে হয়তো আমরা ভবিষ্যৎ ক্যাপ্টেনকে আপনার তৈরি করব। আপনি যদি 1.5 বছর আগে টিমটাকে দেখেন, যে টিমটা ওয়ার্ল্ড কাপ খেলেছিল, সেই টিমের সাথে এই টিমের প্লেয়ারের পার্থক্য দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে প্রসেস মেনটেন করছি না। 8-9 জন প্লেয়ারকে আপনি খুঁজেই পাবেন না এই ওয়ার্ল্ড কাপ টিমে। সো দ্যাটস মিনস আমরা আসলে মুখে যেটা বলছি, কাজের সাথে আপনাদের অনেক বড় গ্যাপ রয়েছে। তো সেই জায়গাটায় অবশ্যই তাসকিনের ভাইস ক্যাপ্টেন হওয়াটা আমার পার্সোনালি আমার কাছে অনেকখানি সারপ্রাইজ কল লেগেছে। একটু আগে আমরা দেখছিলাম পাইলট ভাই একদম অ্যাটাকিং একটা কথা বলেছে যে এই দলটার সামর্থ্য নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন বিশ্বকাপে। আপনি আসলে এই সামর্থ্য কতটুকু দেখছেন? না, ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে আগাচ্ছে, আপনার আসলে আপনি যদি অন্যান্য টিমগুলোর দিকে তাকান যারা আসলে শিরোপার জন্য দৌড়াবে, তারা যে ধরনের ক্রিকেটটা খেলছে, আমরা ওখান থেকে অনেকখানি এখনো তাল মিলাতে পারিনি আমাদের এই টিমটা। এবং রিসেন্ট পাস্ট পারফরমেন্সটা T20 ফরম্যাটের আমাদের ব্যাটারদের পারফরমেন্সটা আসলে আমাদেরকে ওই আশা নিতে করছে না যে যেটা আমি ওয়ার্ল্ড কাপে যে হয়তো বড় কিছু অ্যাচিভ করে ফেলবো। বাট পার্সোনালি যদি আমাকে বলেন, আমি চাই যে আমার টিমটা চোখে চোখ রেখে ফাইট করুক, খেলার আগে যেন হেরে না যায়। এবং যেটা আপনাকে সবসময় বলেছি যে দেশের জন্য যখন আপনি ফাইট করবেন, তো আপনার কাছ থেকে সে হার না মানা মানসিকতা যায় যেন খেলার আগে যেন আমরা হেরে না বসি। আচ্ছা, তো সেই জায়গাটা অবশ্যই আপনার অ্যাজ এ এক্সপেক্টেটর হিসাবে বা বাইরে যারা আমরা বসে আছি খেলা দেখতে চাই, তারা চায় যে হয় আমরা আশা তো করতেই পারি যে হ্যাঁ আমরা একদিন ওয়ার্ল্ড কাপ জিতবো। বাট অ্যাট দিস প্রেজেন্ট যে সিচুয়েশনটা যাচ্ছে, যে ধরনের ক্রিকেট খেলে আসলে আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে ডোমিনেট করবেন, আমরা আসলে সেই ধরনের ক্রিকেটের সাথে এখনো তাল মেলাতে পারিনি। আচ্ছা, তার আপনি শুরু করেছিলেন সাইফুদ্দিনের বিষয়টা, আর প্রধান নির্বাচক ইনডিরেক্টলি একটা ব্যাখ্যাও দিয়েছে এবং বিভিন্ন মহলে শোনা যাচ্ছে সাইফুদ্দিনের নিবেদনের কিছুটা অভাব রয়েছে। তিনি যখন মাঠে খেলেন, একটা এলিগেশন উঠেছিল 2019 বিশ্বকাপ আমরা দেখেছিলাম সাইফুদ্দিনের পত্রপত্রিকা অনেক নিউজ হয়েছিল। এবারও মোটামুটি এমন একটা কথা এসেছে যে সাইফুদ্দিনের নিবেদনের অভাব রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে বা সেই লজিক দাঁড় করিয়ে সাইফুদ্দিনকে আসলে শেষ মুহূর্তে বাদ দেওয়া হলো। এই ব্যাখ্যাটার সঙ্গে আপনি একমত কিনা, বা আসলেই এরকম? আমি আসলে সত্যি সত্যি একমত নয়। আমার কাছে মনে হয় যে দল সিলেকশনের যেটা হয়, যে একটা ক্যাপ্টেনের চাওয়া থাকে, কোচের চাওয়া থাকে এবং ম্যানেজমেন্ট দুটার চাওয়ার কম্বিনেশন করে সিলেকশন প্যানেল হয়তো আপনার টিমটা দেন। বাট এই টিমটার দিকে তাকালে আপনি দেখবেন যে তাসকিন যেহেতু ইনজুর্ড, আপনি যখন আমেরিকা এবং সাথে আপনি যাবেন ওয়েস্ট ইন্ডিজে, তো সেই জায়গাটাতে আপনার একটা বাড়তি সিমারেরই দরকার হবে। সেই জায়গাটাতে আমার যদি পার্সোনালি আমাকে বলেন,
তাহলে আমার মনে হয় সাকিব বেস্ট চয়েস, তানজিম সাকিব। আচ্ছা তো সেই জায়গাটা আমার মনে হয় সিলেক্টররা সঠিক প্লেয়ারটাকে আপনার পিক করেছে। আচ্ছা, অলরাউন্ডার, এই যে আমরা আলোচনা করছি যে অলরাউন্ডারে কোনো ঘাটতি হতে পারে কিনা, মিরাজ একটা অপশন হতে পারতো কিনা, বা সাইফুদ্দিনকে তো শেষ মুহূর্তে একেবারে বাদই দেওয়া হয়েছে, এই অলরাউন্ডিং যে পজিশনটা, এই পজিশনটা কি হচ্ছে বাংলাদেশকে ভোগাতে পারে কিনা, বা কোনো মোমেন্টে গিয়ে মনে হতে পারে কিনা যে যদি মিরাজকে দলের সঙ্গে ক্যারি করা হতো তাহলে হয়তো এই সাপোর্টটা পাওয়া যেত, এরকম কোনো কিছু মনে হওয়ার কি সুযোগ আছে? পার্সোনালি যদি আমাকে বলেন তাহলে আমার একটা ছিল যে হয়তো মিরাজকে আমরা ক্যারি করতেও পারতাম, বিকজ আপনি রিসেন্ট পাস্টে আপনি যদি দেখেন যে ক্রাইসিস মোমেন্টে মিরাজ দারুণভাবে নিজেকে তুলে ধরেছে এবং এই প্লেয়ারটাকে ক্যারি করা যেত, এমন না যে একদমই টি-20 ফরম্যাট থেকে আপনি অফ করে দেন, বিকজ হি অলসো অলরাউন্ডার। আচ্ছা, বাট আপনি যদি দেখেন যে আসলে ওই যেটা আপনার বললাম যে ম্যানেজমেন্ট হয়তো চিন্তা ভাবনা করেছে যে নতুন বলে তারা হয়তো একটা স্পিনারকে চায়, তো শেখ মেহেদী অটোমেটিক তাদের ফার্স্ট চয়েস। বাট ব্যাটিং ডিপার্টমেন্টে যদি দেখেন টি-20 ফরম্যাটে জিততে গেলে আসলে আপনার স্পেশালাইজড বলার দরকার, এবং সেই জায়গাটায় যদি আমাদের বোলিং ডিপার্টমেন্টটা দেখেন তাহলে আমার কাছে কিন্তু কিছুটা বৈচিত্র্যময় দিস ইয়ার, বিকজ আমাদের ফার্স্ট টাইম উই ক্যারি লেগ স্পিনার, আপনার অফ স্পিন আছে, লেফট আর্মার আছে, মিডিয়াম পেস আছে এবং পেস বোলার আছে। সো আমার মনে হয় যে বোলিং ডিপার্টমেন্টটা আমাদের এই ওয়ার্ল্ড কাপে অনেক বেশি বৈচিত্র্যময়, এবং সেই জায়গাটায় আমার কাছে যেটা আপনি বলেছেন, আমার কাছে যদি বলেন আমি ভেবেছিলাম হয়তো এই সিলেকশন প্যানেল হয়তো মিরাজকে আপনার এই টিমের একটা অংশ বানিয়ে হয়তো টানবে, বাট তারা হয়তো মনে করেছেন যে না, শেখ মেহেদী সেই অলরাউন্ডারিং কোঠাটা পূরণ করতে পারবে, তো দ্যাটস ওয়াই তারা শেখ মেহেদীকে আপনার পিক করেছে। বাট আমাকে যদি বলেন তাহলে আমি হয়তো মিরাজকে এই টিমে দেখতে পেতাম। না, আপনি বলছিলেন বোলিং ডিপার্টমেন্টটা হচ্ছে আমাদের স্ট্রং বা হচ্ছে বৈচিত্র্যপূর্ণ, ডেফিনেটলি আমি এটার সঙ্গে একমত। বাট টি-20 ম্যাচ জিততে গেলে আমরা জানি যে ব্যাটসম্যানদের হচ্ছে একটা ভাইটাল রোল প্লে করতে হয়, স্পেশালি যদি হচ্ছে টপ অর্ডারদের কথা বলি, সেদিক থেকে যদি আমরা বলি শান্ত অফ ফর্মে লিটন দাস আসলে কী ধরনের ক্রিকেট খেলছেন সেটা হয়তো বা লিটন দাস নিজেও জানেন না। একটু নিচের দিকে যদি আসি, সৌম্য যে খুব ভালো ছন্দে আছে সেটাও বলা যাবে না, সাকিব আল হাসানের ব্যাটে রান নেই, এই সিচুয়েশনে এই দলটা হচ্ছে এই তাদেরই সিলেকশনে আওতায় নিয়ে আসা বা হচ্ছে তাদেরকে রেখেই দল ঘোষণা করা, এটা কি হচ্ছে আসলে আমাদের যে গ্যাপ, আমাদের যে ভেতরে আসলে কিছু নেই, এটা কি হচ্ছে আসলে একদম স্পষ্ট হয়ে ওঠে কিনা? আপনার হয়তো আমরা হয়তো বললে অনেক কথাই বলতে পারি, বাট আপনি যদি দেখেন যে আমরা সবসময় হয় কি কিছু অফ ফর্ম প্লেয়ারকে অলওয়েজ ক্যারি করতে হয়। বড় বড় টুর্নামেন্টের দিকে যদি আপনি তাকান দেখবেন যে আমরা এই সময়টাতে সাডেনলি অনেক অফ ফর্ম প্লেয়ারকে ক্যারি করেছি, এবং এই ক্যারিটা 1-2 দিন করছি না, আগের সিলেকশন প্যানেল দীর্ঘ 12 বছর কাটিয়ে গেছেন, তারা কিন্তু অল্টারনেট প্লেয়ার তৈরি করেনি। এই যে সংস্কৃতি আমাদের টেনে নিয়ে আসা এবং সুরে ফেলে দেওয়া, যেটা আপনার বললাম যে টিমটা আমরা বানাতে পারতাম 1.5 বছর আগে যখন একটা টি-20 ফরম্যাটের টিম আমরা দাঁড় করিয়েছিলাম, আমরা একবারে 8টা প্লেয়ারকেই ছেড়ে ফেলেছি। সামহাও দেখেন সেই সময়কার শামীম পাটোয়ারিকে আপনি এখন খুঁজে পাবেন না, বাট এই প্লেয়ারগুলোকে আমরা তৈরি করতে পারতাম ইন দ্য ফিউচার রানের জন্য। বাট যে প্রক্রিয়া বা যেটা আপনি বললাম যে হুট করে আপনাকে দলে নেওয়া এবং আপনাকে ছুড়ে ফেলার যে সংস্কৃতি, ওখান থেকে আপনি যতক্ষণ বেরোয় না আসতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এটাই বলতে হবে। ধরেন এই মুহূর্তে লিটন দারুণ অফ ফর্মে আছে, ইচ অ্যান্ড এভরি মেম্বার নো, বাট আপনি কিন্তু এর থেকে ভালো অল্টারনেট আপনার দেশে নেই যে আপনি তাকে লিটনের জায়গাকে আপনি ছেড়ে দিবেন। তামিম যেহেতু খেলছে না, তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা কিছু অফ ফর্ম প্লেয়ার সবসময় ক্যারি করেছি এবং অনেকটা বাদ দেবো, আমাদের প্লেয়ারের কিছু সীমাবদ্ধতা আছে, আমরা আসলে ওই প্রসেসটা মেনটেন করিনি যেটা ওয়ার্ল্ড ক্রিকেটের টপ ম্যানেজ টিমগুলো যেভাবে আপনি এটা প্রসেসটা মেনটেন করে। মানে আমাদের ভান্ডারে প্রচুর পরিমাণ ক্রিকেটার নেই, তার কারণ হচ্ছে বাধ্য হয়ে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে। একেবারে অপ্রিয় একটা সত্য কথা বলেছেন, তিনিও দীর্ঘদিন হচ্ছে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসলে একজন প্রধান নির্বাচক বা নির্বাচকদের যখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রিসোর্সের ব্যবস্থা না করে দেবে কোনো বোর্ড, তখন হচ্ছে নির্বাচকদের দল গোছানোটা বা একটা দল দেওয়াটা আসলে কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। কাজটাই চ্যালেঞ্জিং, এবং আপনি দেখেন যে আমাদের দর্শকরা যারা কথা বলেছে তারা কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু যৌক্তিক, এবং তারা এটার অর্থ হলো যে আবেগের একটা বড় জায়গায় আপনার ক্রিকেটটা আছে এবং সবাই কম বেশি এই ক্রিকেট টিমের খবরটা রাখেন। আচ্ছা, কিন্তু আপনি যেটা বলছেন যে ধরেন 12 বছর সিলেকশন প্যানেলটা কাজ করেছে, তারা যে প্রক্রিয়াতে ভবিষ্যতের প্লেয়ারগুলো তৈরি করবে এই দায়িত্বটা তাদের হাতে ছিল। এককভাবে আসলে কেউ দায়ী না এই জায়গাটাতে, সবাইকে নিয়ে আপনারা আসলে কাজটা করতে হয়, এবং সেই জায়গাটাতে তারা অনেকখানি ব্যর্থতার পরিচয় দিয়েছে, কিছু সাফল্য তাদের আছে, বাট ঘুরে ফিরে দেখেন সেই একই প্লেয়ার, এবং দিন শেষে আপনি যেটা বলছে বারবার আপনি গত 12 বছরে শুনে এসেছেন প্লেয়ার সংকট, সেটা এখনো আজকে যখন ওয়ার্ল্ড কাপের দলটা ঘোষণা হলো তখনও কিন্তু সেই একই কথাই বলতে হলো যে আমাদের রিসোর্স আমাদের হাতে সেই পরিমাণ কোয়ালিটি প্লেয়ার নেই। এটার যে প্রক্রিয়াতে আপনারা আসলে প্লেয়ার তৈরি হয় এবং যে জায়গাগুলোতে আপনার কাজগুলো করা দরকার আমরা যদি না করি তাহলে আপনি ভবিষ্যতে আপনি একই কথাগুলো শুনতে পারবেন। বাট
যে একটা স্বপ্ন, যেমন দেখেন প্রত্যেকটা দর্শক কিন্তু চায় যে হ্যাঁ বাংলাদেশ ভালো করুক, আমরাও চাই, এবং আমরা চাই যে যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন, যারা এই সিলেকশন বা যে এই কলগুলা তারা নেয়, তো তাদেরকে আরো অনেক বেশি যত্নশীল হতে হবে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে, কারণ তারা একটা সেন্সিটিভ বিষয় নিয়ে হ্যান্ডেল করছেন, এবং তাদের দক্ষতা বা সক্ষমতার জায়গাগুলোতে যদি রাইট পিপলগুলোকে চুজ করা হয়, তাহলে হয়তো এই ধরনের কোশ্চেনগুলো ভবিষ্যতে আরাই হবে না। জি তারেক ভাই, আসলে সারাদিন থেকে দল ঘোষণা করার পর থেকে সারাদিন ধরেই হচ্ছে আমরা মোটামুটি একে আলোচনা করছিলাম কে কার সুযোগ পাওয়ার দরকার ছিল, কে পেল না। আমরা একটু সামনে এগোতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশনটা শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে 7 জুন, এবং পরবর্তী ম্যাচটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার এগেনস্টে। এই গ্রুপ থেকে হচ্ছে আসলে বাংলাদেশের বিশ্বকাপ মোমেন্টামটা যদি ক্যাচ করতে হয়, তাহলে প্রথম 2 ম্যাচের যে কোনো একটা ম্যাচে বাংলাদেশকে জয় তুলে নিতেই হবে। সেই ক্ষেত্রে প্রথম ম্যাচটার কথা যদি বলি হচ্ছে শ্রীলঙ্কা, যাদের সঙ্গে কদিন আগে হচ্ছে আমরা হোম সয়েলে খেললাম, টি-20 সিরিজটা 2-1 হচ্ছে আমরা লুজ করেছি, এবং শ্রীলঙ্কা দলের সামর্থ্যটা আমরা খুব ভালোভাবে জানি। আর অ্যাট দ্য মোমেন্ট আমাদের সিচুয়েশনটা কি সেটা কিন্তু সবাই জানে, শ্রীলঙ্কা যেমন জানে, আপনি আমি আমরা সবাই জানি। এই সিচুয়েশন থেকে বিশ্বকাপের মোমেন্টামটা ক্যাচ করার জন্য শ্রীলঙ্কাকে হারানোর মতো সিচুয়েশন এই স্কোয়াডটার আছে কিনা? আমি বিশ্বাস করি আছে। পার্টিকুলার ডেতে হয় কি, আপনার টি-20 ফরম্যাটটা জিততে হলে আপনার কয়েকটা জিনিস আপনার ফরে আসতে হয়, এবং সেই জিনিসটা যদি আমাদের ফরে এসে যায়, যেমন অনেকটা আসলে ভাগ্যের উপর নির্ভর করে আপনি আসলে আপনি ওয়ার্ল্ড কাপে খুব বেশি ভালো করার সুযোগ নেই। আর আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা করার সামর্থ্য এই দলের আছে। বাট আমরা শঙ্কিত হলো রিসেন্ট পাস্টে তাদের যে পারফরমেন্স এবং জিম্বাবুয়ের সাথে যে ধরনের ক্রিকেটটা আমরা খেলেছি, এতে হয়তো দর্শকের মনে আপনার একটা বিরূপ ধারণা জন্মেছে যে আসলে আমাদের ব্যাটাররা বড় মঞ্চে এই সামর্থ্যটা প্রমাণ করতে পারবে কিনা। বাট আমি বিশ্বাস রাখতে চাই এদের প্রতি, এবং আমি বিশ্বাস করি যেটা আপনি বললেন যে শ্রীলঙ্কার সাথে যে টোনটা আমরা সেট করতে যাচ্ছি, তার আগে আমাদের আমেরিকাতে কিন্তু কিছু ম্যাচ রয়েছে, পাশাপাশি আমরা ওখানে প্রিপারেশনের সর্বোচ্চটা আমরা কাজে লাগাতে চাই, এবং সেই জায়গাটা যদি আমরা গ্রাব করতে পারি, যেটা আপনাকে বলেছি, যে যাই বলুক, বাট পার্টিকুলার ডেতে যদি আমরা আমাদের বেস্ট এফোর্টটা কাজে লাগাতে পারি, যেটা হয় কি অনেকগুলো প্ল্যানিং মেথড থাকে, ট্যাকটিক্সের পার্ট থাকে, আপনার বেস্ট প্লেয়ারটা বেস্ট জায়গায় ইউজ করার যে প্রবণতা, যেটা টি-20 ফরম্যাটে আপনি আইপিএল দেখলেই বুঝতে পারবেন যে একটা ইম্প্যাক্ট প্লেয়ারের কতটা ইম্প্যাক্টফুল ইনিংস বেরোচ্ছে আপনার নিজ থেকে, সেই জায়গাটা যদি আমাদের টপ অর্ডার থেকে একজন, লোয়ার অর্ডার থেকে একজন, এবং বোলিং ডিপার্টমেন্টে যে বৈচিত্র্য আমাদের আছে এবং এদের সেই সক্ষমতা আছে, তো আমি ওই জায়গাটা ট্রাস্টটা রাখতে চাই। আমি মনে করি যে বাংলাদেশের সুযোগ আছে ফার্স্ট ম্যাচ থেকে তাদের ওয়ার্ল্ড কাপের একটা টোন সেট করার। তারেক ভাই, আপনি ট্রাস্ট রাখতে চান, সমর্থকরাও ট্রাস্ট রাখছে, কিন্তু তারপরেও যাদের প্রতি ট্রাস্ট রাখছেন দিনের পর দিন তারা হচ্ছে একই রেজাল্ট দিচ্ছে, বারবারই হচ্ছে আশাহত করছে। স্পেশালি লিটন দাসের কথা বলি, যদি নাজমুল হোসেন শান্তর কথা বলি, সৌম্য সরকারের কথা বলি, মানে এই যে আবারও আমার পুরনো প্রশ্নে ফিরতে হচ্ছে, টপ অর্ডাররা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল টি-20-র ক্ষেত্রে। এই যে ভরসা রাখছি, ভরসা রাখার পরও বারবার তারা ব্যর্থ করছে, জাতিকে বিভ্রান্ত করছে, এটা হচ্ছে আসলে মানে এই দায়টা কেন, বা এটা কেন হচ্ছে? এটা তো আপনার সবসময় বলা হয়েছে আসলে সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ, মানে টপ লেভেলে আপনি করতে না পারলে বুঝতে হবে আপনার এই জায়গাটা বিশাল বড় একটা ঘাটতি আছে, এবং যে নামগুলো আপনি বললেন আপনি, সেই নামগুলো কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটের মূল সম্পদের জায়গা, এবং সেই জায়গাটায় তারাও কিন্তু তাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টাটা করছে। এখন দেখার বিষয়, আপনি যদি না হয় তাহলে আপনাকে আবার অল্টারনেট পথে হাঁটতে হবে, এবং সেই জায়গাটায় যাদেরকে বলেছি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা যাদের হাতে, তাদেরকে অনেক বেশি ভবিষ্যৎ দেখার ক্ষমতা থাকতে, এবং যারা দেখেন তারা সেই জায়গাটা বেশি দিন স্টিক থাকেন, এবং যে প্ল্যানটা তারা নেন সেই জায়গাটাতে আপনার সমস্যা হয়, যার কারণে আপনি বলেছেন অলওয়েজ একটা শূন্যতার পরিমাণটা থাকে। এবং আপনি যে নামগুলো পড়লেন, আপনি এর বাইরে এমন কাউকে পাবেন না যারা হয়তো ইন্টারন্যাশনালি বলেন, ডোমেস্টিকলি বলেন, যে দে আর ওয়েল পারফর্মার, যে তারা এদেরকে বিট করতে পারে। বাট আমাদের সর্বধান নীলমণির যতগুলো ক্যারেক্টার আছে তাদের সবাইকে নিয়েই আমাদের আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে পথ চলতে হবে, এবং আপনি যেটা বলেছেন তাদের দিনে তারা যে কাউকে হারানোর ক্ষমতা রাখে, এই বিশ্বাসের উপর ভর করে আমাদেরকে আসলে সামনে এগিয়ে যেতে হবে। তারেক ভাই, আমরা আলোচনার শেষ দিকে এসেছি, এবার হচ্ছে একটু সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বলতে চাই। সাকিব আল হাসান তার সম্ভবত নবম বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ খেলতে চলেছেন, এবং মাহমুদুল্লাহ রিয়াদ অষ্টম টি-20 বিশ্বকাপ খেলতে চলেছেন। এই সিচুয়েশনে শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদই ফর্ম ক্যারি করে চলেছেন, এবং সাকিব আল হাসানকে নিয়ে একটু হতাশ হতে হয়, যদিও তিনি যে মাপের ক্রিকেটার বা যে কোয়ালিটির ক্রিকেটার, যে কোনো মুহূর্তে হচ্ছে তিনি বাউন্স ব্যাক করে দুর্দান্ত ফর্মে চলে আসতে পারেন। এই দুইজনের ইনক্লুশনটা বা হচ্ছে অভিজ্ঞতাটা বাংলাদেশের এই টি-20 বিশ্বকাপে কতটা কাজে লাগতে পারে? আমি সাকিবকে নিয়ে কোনো প্রকার সংশয় নেই, আমি তার অ্যাবিলিটি সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা আছে। সাকিব ওয়ার্ল্ডের নাম্বার 1 প্লেয়ার, এবং হি নোজ তাকে কি করতে হবে, এবং ব্যাটিং বোলিং যেটা বলে, আপনি যেটা হয়তো আপনার প্রত্যাশাটা তিনি হয়তো না মেটাতে পারলেও, আমি মনে করি দলের ইনফ্যাক্টফুলের যে জায়গাটা থাকে, ইনটেন, বা আমরা যেটা বলি যে
আপনার ইম্প্যাক্টফুল ইনিংস, সেটা যদি তিনি করতে পারেন, সেটা যদি 10 রানেরও হয় তাহলে সেটাই টিম, হ্যাঁ। এবং জেতার জন্য যেটা দরকার সেটা তিনি করার সামর্থ্য অলওয়েজ রাখেন। সাকিব এই লেভেল থেকে সম্পূর্ণ আলাদা, তাকে নিয়ে আসলে আমরা আপনি ওই কাটাছিড়ার ভিতরে যাবেন না। অফ ফর্ম এনিবডি ক্যান আপনি এটা ক্যারি করেন, বাট মাহমুদুল্লাহ ইন গুড শেপ, ভেরি গুড শেপ। আমরা একটা লম্বা সময় তাকে কিন্তু আবার ছুঁড়ে ফেলেছিলাম, আবার লাকিলি আমরা তাকে ব্যাক করেছি এবং তিনি এখন বেস্ট ফর্মটা ক্যারি করছেন। এটা আমাদের জন্য বড় প্লাস পয়েন্ট। আমার মনে হয় সাকিব এবং মাহমুদুল্লাহ যদি দলকে নেতৃত্ব মানে সামনে থেকে পারফরমেন্সের জায়গা থেকে যদি তারা নেতৃত্ব দিতে পারে, তাহলে আমার মনে হয় এদের কাজে ভর করে আমরা ভালো কিছু আশা করতে পারি। ধন্যবাদ তারেক ভাই আমাদের কাছে সঙ্গে এসে সময় দেওয়ার জন্য। আমাদেরও প্রত্যাশা থাকবে হচ্ছে তাদের কাছ থেকে নিশ্চয়ই বাংলাদেশ ভালো একটা সার্ভিস পাবে।